ব্লাড লাইন এবং এমএফটি গল্পে আসলো নতুন চমক। তবে দেখার বিষয় হলো এমএফটি আরও শক্তি নিয়ে ব্লাড লাইনকে শেষ করতে যায় নাকি এমএফটির মধ্যে ব্রেকআপই হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে স্পেশাল গেস্ট রেফারি স্যামি জেইন। স্যামি জেইনকে দেখে আমি এখানে একটু অবাকই হয়েছি, কারণ পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল কডি এবং গান্থারের মধ্যকার ম্যাচটা আজকের শো এর মেইন ইভেন্টে হবে। তবে না, এই ম্যাচটাকে দিয়ে আজকের শোটা ওপেন করা হয়েছে। অবভিয়াসলি এটার পেছনে একটা কারণও আছে, যেটা আমরা জানতে পারবো ভিডিওর সামনের দিকে। তো যাই হোক, স্যামি জেইন আসে, কডি আসে, গান্থার আসে, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ঠিকঠাকভাবে ম্যাচটা চলতেছিল, কখনো গান্থার কখনো কডি একে অপরের প্রতি ডমিনেট করে। ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে কডি গান্থারকে একটা কাটার এবং নিজের ফিনিশার লাগিয়ে সে পিন করে, এবং এই পজিশনটা একেবারে ক্লাসিন ইডলি মতো ছিল, যেখানে গান্থারের পাটা রোপের নিচে ছিল, যার জন্য স্যামি জেইন এখানে পিনিংটা দুই হতে ব্রেক করে দেয়। তবে এই বিষয়টা অডিয়েন্স এবং কডি দুজনের একজনেরই পছন্দ হয় না, যার জন্য দুই পক্ষই এখানে স্যামি জেইনকে বলা যায় যে বু করে। তবে স্যামি জেইন কিন্তু এতক্ষণ পর্যন্ত নিউট্রাল হয়ে সবকিছু করতেছিল। তো স্যামি জেইন এবং কডি যখন কথা বলতেছিল, এই দুজনের মধ্যে যখন গরমাগরমি চলতেছিল, একটা পর্যায়ে স্যামি জেইন কডিকে একটা ধাক্কা দিয়ে দেয়, আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে গান্থার কডিকে স্লিপার হোল্ডে নেয়। তো অনেক স্ট্রাগল করার পরে শেষ পর্যন্ত কডি রোপটা ধরতে পারে, এবং এখানে স্যামি জেইন মূলত এই যে স্লিপার হোল্ড এটা ব্রেক করার চেষ্টা করে। তবে গান্থার যেহেতু ছাড়তেছিল না, যার জন্য স্যামি জেইন গান্থারের নাকের মধ্যে চোখের মধ্যে আঙুল দিয়ে গান্থারকে সেখান থেকে সারিয়ে নেয়। এই বিষয়টা আবার গান্থারের পছন্দ হয় না, যার জন্য গান্থার স্যামি জেইনকে ধাক্কা দিয়ে দেয়, স্যামি জেইন একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যার কারণে গান্থার এবার কি করে স্যামি জেইনকে একটা পাওয়ার বম্ব দিয়ে দেয়। স্যামি জেইন তো মার খেয়ে রিং থেকে পড়ে যায়। পেছন থেকে কডি আবার রিকভার করে নেয়, সে সেকেন্ড টাইম আবার কাটার লাগিয়ে দেয়, মানে সুপার কাটার লাগিয়ে দেয়। এরপরে সে তার যে ফিনিশার ক্রস লুটস এটাও লাগিয়ে দেয়, সেখানে দ্বিতীয় রেফারি আসে, পিন করে। তবে এখানে ম্যাচটা শেষ হয় না, গান্থার কিক আউট করে। এরপরে সিকোয়েন্সটা আবারও একই রকম হয়, তবে এবার গান্থার একটা পাওয়ার বম্ব লাগিয়ে দেয় কডিকে। এরপরে রেফারি সেখানে পিন করে, মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা শেষ হয়ে যাবে। তবে স্যামি জেইন রেফারি পা ধরে রিং থেকে বের করে দেয়, যার জন্য এই ম্যাচটা শেষ হয় না। এরপরে স্যামি জেইনের অ্যাডভান্টেজ নিয়ে কডি মূলত গান্থারকে পিন করে, আর এখানে স্যামি জেইন ধাপ করে 1 2 3 করে দেয়, যার জন্য 3 সেকেন্ডের মধ্যেই ম্যাচটা শেষ হয়ে যায়। তবে এই বিষয়টা গান্থারের পছন্দ হয় না। সেখানে নিকলডিস চলে আসে, স্যামি জেইনকে বলে যে তুমি এটা কেন করলে। ব্যাক স্টেজে এদের মধ্যে আমরা ঝামেলা দেখতে পাই, গান্থার ব্যাক স্টেজে আবার স্যামি জেইনের উপরে অ্যাটাক করে। তবে কডি কি করে, যেহেতু ম্যাচটা ঠিকঠাকভাবে শেষ হয়নি, কডি বলে যে এই ম্যাচটা আরও একবার রিস্টার্ট করা হোক। তো কডি এবং গান্থারের মধ্যে ম্যাচটা রিস্টার্ট হয়ে যায়। তবে এই ম্যাচের মধ্যেও কিন্তু স্যামি জেইন এসে ঝামেলা করে, গান্থারকে একটা হালুভা কিক করে দেয়, যার জন্য ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। কডি মূলত স্যামি জেইনকে জিজ্ঞেস করার জন্যই আসে যে তুমি এটা কেন করলে। তবে এখানে স্যামি জেইন কি করে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দিয়ে কডিকেও মেরে দেয়, তবে এটা ভুল করে মেরেছে। তো এরকম ভাবেই মূলত এই দুইটা ম্যাচের এন্ডিং হয়েছে, আর এটার পেছনে কিন্তু একটা কারণও আছে, যেটা আমরা জানতে পারবো এবার ভিডিওর সামনের দিকে। যাই হোক, এরপর আমাদেরকে ব্যাক স্টেজে গান্থার এবং নিকলডিসের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে গান্থার মূলত সমস্ত দোষ নিকলডিসকে দিয়ে দেয়, যে এই যা কিছু হয়েছে সবকিছু তোমার জন্য হয়েছে। নিকলডিস বলে যে না, এই সব কিছু আমার জন্য হয়নি, এগুলো মূলত তোমার জন্যই হয়েছে, কারণ তুমি তো স্যামি জেইনকে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে চেয়েছিলে। তো গান্থার বলে যে আমি অত কিছু বুঝি না, একবার নয় দুইবার আমার সাথে এমনটা হয়েছে, তাই নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমি আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি চাই। তুমি কিভাবে এটা ব্যবস্থা করবে আমি জানি না, তবে আমার অপরচুনিটি লাগবে, মানে লাগবেই, এটা বলে গান্থার সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে আরও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টটা হয় জেকা ফাটু এবং সোলো সিকাওয়ার মধ্যে। সোলো সিকাওয়া জেকা ফাটুকে দেখে বলে যে তুমি আবার এসেছো, তুমি কি চাও। তো জেকা ফাটু এসে বলে যে আমি ওটিসি কাছ থেকে আরও একটা মেসেজ নিয়ে এসেছি, আর এই মেসেজটা হলো যে আজকে জেউসের যে ম্যাচ হবে এই ম্যাচের মধ্যে তোমার কোনো ঝামেলা করা যাবে না, আর তাছাড়া
তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমাদের কথা শোনো, তুমি আবারও আমাদের ফ্যামিলি, আমাদের ব্লাড লাইনে চলে আসো। তবে সোলো সিকাওয়া এখানে তেমন একটা পাত্তা দেয় না। তো জেগাফাটু সেখান থেকে চলে যায়, এরপরে সেখানে এমএফটি চলে আসে। এমএফটি এসে বলে যে কি ঝামেলা। তখন সোলো সিকাওয়া টালাটোঙ্গা এবং টামাটোঙ্গাকে বলে যে ওই বিষয়টা বাদ দাও, ওটা তেমন সিরিয়াস কোনো ম্যাটার না। যেটা সিরিয়াস ম্যাটার সেটা হলো আজকে তোমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করবে। তো আমি চাই যে তোমরা এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা আমাদের ফ্যামিলিতে আবারও ফেরত নিয়ে আসো। তো এরকম টাইপের ব্যাকি স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপরেই আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ডেমিয়ান প্রিস্ট এবং আরট্রুথ ভার্সেস এমএফটির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুই টিমই এই ম্যাচের মধ্যে মোটামুটি ভালোই পারফর্ম করেছে। দুই টিমকেই এই ম্যাচের মধ্যে সমানভাবে বুক করা হয়েছে। কেউ যে খুব বেশি এগিয়ে ছিল বিষয়টা কিন্তু এরকম না। এই ম্যাচের শেষের দিকে আমরা দেখতে পাই যে রিং সাইডে চলে আসে সোলো সিকাওয়া। হিকুলিও সোলো সিকাওয়াকে বলে যে তুমি এখানে কেন এসেছো। আর এদিকে ডেমিয়ান প্রিস্ট এসে আবার সোলো সিকাওয়ার উপরে অ্যাটাক করে দেয়। টামাটোঙ্গা রিংয়ের মধ্যে থেকে ডেমিয়ান প্রিস্টকে মূলত ধরার চেষ্টা করে, আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে পেছন থেকে আরট্রুথ টামাটোঙ্গাকে রোল আপ করে এই ম্যাচটা জিতে যায় সাকসেসফুলি। ডেমিয়ান প্রিস্ট এবং আরট্রুথ তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটাইন করে নিয়েছে। তো যেহেতু সোলো সিকাওয়ার জন্যই মূলত এমনটা হয়েছে, এটাই মূলত ভাবতেছে টামাটোঙ্গা এবং হিকুলিও, যার জন্য টামাটোঙ্গা এবং হিকুলিও সোলো সিকাওয়াকে রিং সাইডে একা ফেলেই সেখান থেকে চলে যায়। তো এটার পেছনে দুইটা কারণ হতে পারে, হয়তোবা যা কিছুই হোক না কেন দিন শেষে সোলো সিকাওয়া গিয়ে ব্লাড লাইন জয়েন করবে, আর এদিকে টামাটোঙ্গা এবং হিকুলিও এরা ট্যাগ টিম হিসেবে কাজ করতে পারে। যদি এমনটা না হয় তাইলে এই টিমে যেই নতুন মেম্বারটা অ্যাড হওয়ার কথা সেই রয়ার স্কিসকে কিন্তু আমরা আবার আজকে স্ম্যাকডাউনে দেখতে পাইনি। তো দেখা যাক, এমএফটির মধ্যে মূলত ঝামেলা চলতেছে, আর এই ঝামেলাটা অনেক দিন ধরেই চলতেছে। এখন দেখার বিষয় হলো এই ঝামেলাটা আসলে কতদূর পর্যন্ত যায়। যাই হোক, এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে স্যামি জেইন এবং নিকল ডিসের মধ্যেও একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে মূলত ওই যে স্যামি জেইন যেটা করেছে ওই বিষয়টা নিয়েই মূলত নিকল ডিস স্যামি জেইনকে ব্লেম করতেছিল। স্যামি জেইন বলে যে আমাকে দোষ দিয়ে লাভ আছে, আমি কি তোমার কাছে গিয়েছিলাম যে আমি স্পেশাল গেস্ট রেফারি হব? তুমি আমার কাছে এসেছিলে, আর আমি যা কিছুই করি না কেন তোমরা যে বিষয়টা চাচ্ছিলে সেটাই তো হয়েছে। তোমাদের গোল্ডেন বয় এখনো পর্যন্ত তো চ্যাম্পিয়ন আছে। তো এটার জন্য তোমার করি আমাকে তো থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমার জন্যই তো এখনো পর্যন্ত করি চ্যাম্পিয়ন আছে। উল্টো এখানে স্যামি জেইন নিকল ডিসকে আবার ব্লেম করে দেয়। তো বেশ ঠিকঠাক একটা সেগমেন্ট ছিল, আমি এনজয় করেছি। এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য কার্মেলো হাইস এবং রিকি সেন্সের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল। এর আগেও এই দুজনের মধ্যে যে কয়টা ম্যাচ হয়েছে ভালো ম্যাচ ছিল। আজকে যেটা হয়েছে এটাও ভালো একটা ম্যাচ ছিল। দুজনেই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের শেষের দিকে আমরা দেখতে পাই যে কার্মেলো হাইস যদিও চেষ্টা করেছে রিকি সেন্সকে এই ম্যাচের মধ্যে হারানোর জন্য, সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত রিকি সেন্সই কিন্তু কার্মেলো হাইসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। বিষয়টা হলো এই ম্যাচ চলাকালীন সময়ে একটা পর্যায়ে একটা ট্রান্সবাকাল এক্সপোজ হয়ে যায়, আর এটার ওপরে মূলত মেরে রিকি সেন্স এটারই অ্যাডভান্টেজ নিয়ে কার্মেলো হাইসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সে হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার। এবার আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে রিকি সেন্স এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে কডি এবং নিকল ডিসের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তো এখানে মূলত এই বিষয়টা কনফার্ম করা হয় যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো কডি, স্যামি জেইন এবং গান্থারের মধ্যে। তো এর জন্যই মূলত এই ম্যাচটা আজকে শোয়ের ওপেনিংয়ে রাখা হয়েছিল, যাতে এই শো চলাকালীন সময়ে এই ম্যাচটা অফিসিয়াল করা যায়, মাল্টিপল টাইম এদের মধ্যে সেগমেন্ট রাখা যায়। আশা করছি এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে ডেন হাউজেনেরও সেগমেন্ট দেখানো হয়, যেখানে মিজ এবং কিট ওয়েলসনকে নিয়ে ডেন হাউজের মতো কিছু একটা এক্সপেরিমেন্ট করতেছিল। সেখানে লস গার্জা, ম্যাট কার্ডানা আসে,
তাদের মধ্যে যে কি চলতেছে এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারতেছি না। সত্যি কথা বলতে এখন ডেনহাউজেনের সেগমেন্ট দেখে আমার কেন জানি একটু বিরক্তি লাগতেছে। এটা অনেকটা হয়েছে ওই যে 24/7 একটা টাইটেল ছিল না, যে ভালো ভালো সুপারস্টারও এটার পেছনে দৌড়াচ্ছে, তো ওই রকম টাইপের একটা বিষয় হয়েছে। তো ডেনহাউজেনের ক্ষেত্রে কোম্পানির একটু অন্য কিছু ভাবা উচিত। এই যে শুধুমাত্র এরকম টাইপের ফালতু ব্যাকস্টেজ সেগমেন্ট, এটা কিন্তু ভাই এখন বোরিং লাগতে শুরু করেছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আর্ট্রুথ এবং ফিন ব্যালারের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তো ফিন ব্যালার মূলত আর্ট্রুথকে একটু শুভেচ্ছা জানায়, যেহেতু তারা সাকসেসফুল তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিতে পেরেছে। তবে এখানে আর্ট্রুথ মূলত একটা নতুন টিম তৈরি করার চেষ্টা করে। ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালারের মধ্যকার যে ঝামেলা, এটা মূলত ফিক্স করার চেষ্টা করতেছিল। তবে ডেমিয়ান প্রিস্ট এসে জানিয়ে দেয় যে না, আমি একে বিশ্বাস করি না, কারণ ফিন ব্যালার আগেও ডেমিয়ান প্রিস্টের সঙ্গে বিট্রে করেছিল। তো এরকম টাইপের একটা সেগমেন্টই আমাদেরকে দেখানো হয়েছে। যাই হোক, এরপর আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য জিভান ইভান্স এবং জেউসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। অসাধারণ একটা ম্যাচ ছিল। জেউসো এবং জিভান ইভান্স দুজনেই এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। মাল্টিপল টাইম স্পিয়ার দেখতে পেয়েছি জেউসোর কাছ থেকে। এটাকে স্পিয়ার বলা কি ঠিক হচ্ছে? যাই হোক, স্পিয়ারই বলি, আর কি বলবো। অপরদিকে জিভান ইভান্সের কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে বেশ হাই ফ্লাইং মুভস দেখতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত জেউসো এই ম্যাচের মধ্যে জিভান ইভান্সকে হারিয়ে দিয়েছে, যেমনটা এক্সপেক্টেড ছিল। তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্য আমরা জেউসো এবং জিভান ইভান্সের মধ্যে মিউচুয়াল রেসপেক্টও দেখতে পেয়েছি। এখন আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য জেউসো এবং ওভার মধ্যে ম্যাচ দেখতে পাবো। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা জেউসো এবং ওভার মধ্যে কাকে মূলত 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হিসেবে দেখতে চান? কে মূলত এই ম্যাচটা জিতবে? কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা হয়তোবা জেউসোই জিতবে। যাই হোক, জিভান ইভান্স এবং জেউসোর মধ্যে যে ম্যাচ হয়, এই ম্যাচটা জেউসো জিতে নেয়, আর এই ম্যাচটা আসলেই অনেক ভালো একটা ম্যাচ ছিল। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও সোলো সিকাওয়া এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে সোলো সিকাওয়া জেকা ফাটুকে বলে, দেখো তোমাদের জন্য আমার ফ্যামিলির মধ্যে ঝামেলা লেগে গেছে। তো এরপর থেকে তুমি যদি আবারও স্ম্যাকডাউনে এসে ঝামেলা করার চেষ্টা করো, তাইলে কিন্তু এবার আমাকে মানডে নাইট শোতে যেতে হবে তোমাদের ফ্যামিলির মধ্যে ঝামেলা তৈরি করার জন্য। আর এই বিষয়টা তোমাদের ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে জানিয়ে দিও। মানে সোলো সিকাওয়া এখানে জানিয়ে দিয়েছে সে কিন্তু মানডে নাইট শোতে যেতে পারে। এর মানে সে যে আগামী রতেই যাবে বিষয়টা কিন্তু এরকম না। তবে সোলো সিকাওয়ার কথাবার্তা শুনে কিন্তু এমনটাই মনে হলো। তো ব্লাড লাইন এবং MFTর মধ্যকার যে গল্পটা, এটা কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতেছে। এরপর আমাদেরকে জেউসো এবং কডির মধ্যেও একটা ফেস অফ দেখানো হয়, যেখানে জেউসো বলে যে আর একটা ম্যাচ জিতলেই আমি তোমাকে সামার স্ল্যামের জন্য চ্যালেঞ্জ করব। কডি বলে যে সমস্যা নাই, তবে তোমার সামনে যে অপোনেন্ট আছে এটা কিন্তু ওবাফেমি, মানে এখানে কডি মূলত একটু প্রেশারাইজ করার চেষ্টা করে কডিকে, জেউসোকে। এরপর আমরা জেউসো এবং স্যামি জেনের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই, ফেস অফ দেখতে পাই। তো এদের মধ্যে হালকা করে কথা হয়। তবে এখানে মূল যে বিষয়টা, স্যামি জেন কিন্তু এখনো ব্লাড লাইনকে নিজের ফ্যামিলি মনে করে। সে বলেছে জেউসোকে যে আমার ফ্যামিলিকে আমার হয়ে হাই বলে দিও। মানে এখনো পর্যন্ত স্যামি জেন ব্লাড লাইনকে নিজের ফ্যামিলি মনে করে। তো স্যামি জেন কি আবারও ব্লাড লাইনে যুক্ত হতে পারে, বা স্যামি জেনকে আবারও ব্লাড লাইনে দেখতে চান? কমেন্টে জানিয়ে দিতে পারেন। যাই হোক, এবার আসি আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে। তো আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য শার্লেট ফ্লেয়ার এবং লিভ মর্গানের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। আর জানিয়ে রাখা ভালো, এই ম্যাচটা হবার আগেই কিন্তু ব্যাকি স্টেজে জেড কার্গেলের টিম শার্লেট ফ্লেয়ারের ওপরে অ্যাটাক করেছিল, যার জন্য শার্লেট ফ্লেয়ার কিন্তু এই ম্যাচের মধ্যে 100% কম্পিট করতে পারেনি। তবে সে কিন্তু গিভ আপও করেনি, সে কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে এই ম্যাচটা জেতার চেষ্টা করেছে। তবে সে যেহেতু 100% ফিট ছিল না, যার কারণে শেষ পর্যন্ত কিন্তু লিভ মর্গান শার্লেট ফ্লেয়ারকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য লিভ মর্গান নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। তো এবার আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য লিভ মর্গান এবং ইও স্কাইয়ের মধ্যে ম্যাচ দেখতে পাবো। সম্ভবত এখানে ইও স্কাই জিতবে
এবং এদের মধ্যেই আমরা আবার সামারস্ল্যামে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেতে পারি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের স্ম্যাকডাউনের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।